সমস্ত বিপ্লবী প্রেমী প্রিয় ভাই ও বোন এবং আমার সহপাঠী, যারা স্বাধীনতা সংগ্রামের শহীদ বিপ্লবীদের সম্বন্ধে জানতে এবং পড়তে ভালোবাসেন, তোমাদের সকলকে আমার সাহিত্যের পথে চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচনা সেই মহান বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়ে, যিনি আমাদের কাছে বাঘা যতীন নামে পরিচিত, যাকে ছাড়া ভারতের স্বাধীনতা সম্ভব হতো না, যিনি 1879 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। বাঘা যতীনের জন্ম হয় কুষ্টিয়া জেলার কয়া গ্রামে। তার পিতার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম শরৎ শশী। ঝিনাইদহ জেলার পৈতৃক বাড়িতে তার ছেলেবেলা কাটে। 5 বছর বয়সে তার পিতার মৃত্যু হয়। মা এবং বড় বোন বিনোদবালার সাথে তিনি মাতামহের বাড়ি কয়া গ্রামে চলে যান। যতীন শৈশব থেকেই শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন। শুধুমাত্র একটি ছোরা নিয়ে তিনি একাই একটি বাঘকে হত্যা করতে সক্ষম হন বলে তার নাম রটে যায় বাঘা যতীন। যতীনের মা বিধবা শরৎ শশী দেবী ছিলেন স্বভাব কবি। সমসাময়িক বাঙালি চিন্তাবিদদের রচনাবলীর পাঠিকা রূপে তিনি অবগত ছিলেন। দেশের মঙ্গলের পথ এবং সেই মতো তিনি লালন করতেন তার সন্তান দুটিকে। পরোপকারী, সত্যনিষ্ঠা, নির্ভীক চিন্তায় ও কর্মে অভ্যস্ত যতীন পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি কৌতুকপ্রিয়তার জন্যেও সমাদৃত ছিলেন। পৌরাণিক নাটক, মঞ্চস্থ অভিনয় করতে তিনি ভালোবাসতেন এবং বেছে নিতেন হনুমান, রাজা, হরিশ্চন্দ্র, ধ্রুব, প্রহ্লাদ প্রভৃতি চরিত্র। যতীনের বড় মামা বসন্ত কুমার চট্টোপাধ্যায়, তিনি ছিলেন কৃষ্ণনগরের আইনজীবী এবং আইনের অধ্যাপক। তার পরামর্শ নিতেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পার্শ্ববর্তী শিলাইদহে তার জমিদারি সংক্রান্ত নানা প্রয়োজনে কৈশোর থেকে রবীন্দ্রনাথ যে অনুরাগ নিয়ে আন্দোলন চালিয়েছিলেন ব্রিটিশ শাসনে ভারতীয়দের প্রতি অবজ্ঞা ও অত্যাচারের বিরুদ্ধে, তারই প্রেরণায় শরৎ শশী উদ্বুদ্ধ করেছিলেন যতীন্দ্রনাথকে। তার মামা জাতীয়তাবাদের এক আদর্শ কর্মীও ছিলেন। তিনি মনে প্রাণে চাইতেন ইংরেজরা এদেশ থেকে চলে যাক। ছেলেবেলায় রামায়ণ, মহাভারতের কাহিনী তিনি তার মামার কাছ থেকে শুনতেন। তিনি পড়াশোনায় খুব তুখোড় ছিলেন। কৃষ্ণনগরের এভি স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এরপর তিনি কলকাতায় এসে কলেজে ভর্তি হন। তিনি ছিলেন স্বাধীনচেতা মানুষ। তিনি তখন তার পড়াশোনা না করে শর্ট হ্যান্ড ও টাইপ রাইটিং শিখলেন। 1904 সালে তিনি সরকারি চাকরি পান। চাকরিতে যোগ দেওয়ার আগেই তার সঙ্গে বিপ্লবীদের যোগাযোগ হয়। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে জাগরণ শুরু হয়। সেই আবর্তে যতীন্দ্রনাথ ভেসে যান। তিনি যোগ দেন অনুশীলন সমিতিতে। চাকরির পাশাপাশি সংগঠনের দায়িত্বে তিনি ব্যস্ত হয়ে পড়েন। তার ওপর দায়িত্ব ছিল তরুণ বিপ্লবীদের গীতার মন্ত্রে উদ্বুদ্ধ করতে। 1908 সালে ক্ষুদিরাম বোমা নিক্ষেপের পর থেকেই ইংরেজরা আরও কঠোর হয়ে ওঠে। তারা মনে করে আলিপুর বোমা মামলার আসামিদের দ্বীপান্তরে পাঠিয়ে দিয়ে তারা স্বাধীনতা সংগ্রামকে ব্যর্থ করে দেবে। এই সময় বেশিরভাগ জাতীয় নেতা কারাগারে। তখন বাঘা যতীন এগিয়ে এসে এই সংগ্রামকে অব্যাহত রেখেছিলেন। বাঘা যতীনের বিরুদ্ধে হাওড়া ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল এবং এর জন্য তাকে 1 বছর কারাদণ্ড ভোগ করতে হয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হলো তিনি সরকারি কর্মীকে হত্যা করেছেন ও যুদ্ধ প্রচেষ্টায় অংশ নিয়েছেন। তার গতিবিধির ওপর ব্রিটিশ সরকারেরা সবসময় তীক্ষ্ণ নজর রাখতেন। তাকে অনুসরণ করা প্রায় অসম্ভব ছিল। তিনি 75 মাইল বেগে সাইকেল চালাতেন। চলন্ত মেল ট্রেনে ওঠানামা করতে পারতেন। অসাধারণ শক্তি ছিল তার। তিনি ছিলেন এক বিস্ময়কর নায়ক। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। বাঘা যতীন গরিলা লড়াইয়ের জন্য তৈরি হলেন। তিনি সর্বভারতীয় বৈপ্লবিক প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে চুক্তিবদ্ধ হয়ে জাপান ও জার্মানি থেকে অস্ত্রাদি এনে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেন। মেভারিক নামের জার্মান জাহাজে অস্ত্র আনেন। বালেশ্বর রেললাইন অধিকার করে ইংরেজদের যাতায়াতের পথ অবরোধ করেন। তিনি ও তার 4 জন সহকর্মী এই সময়ে বালেশ্বরের কোপতপোদা গ্রামে যান ও সন্ন্যাসী সেজে আশ্রয় গড়েন। তারপরেই জার্মান যুদ্ধ জাহাজ আসবে সেই প্রতীক্ষা। শেষ পর্যন্ত এই জাহাজ ভারতবর্ষে পৌঁছায়নি। বিপ্লবীদের প্রতীক্ষা ব্যর্থ হয়। বাঘা যতীন হতাশ না হয়ে
আবার অস্ত্র আমদানির পরিকল্পনা করতে থাকেন। দ্বিতীয়বারও অস্ত্র পৌঁছালো না। বিপ্লবীরা পথে ধরা পড়লেন। পুলিশ জানতে পারলেন বিপ্লবীদের একটা দল বালেশ্বরে লুকিয়ে আছে। গ্রামবাসীদের কাছে বাঘা যতীন জানতে পারেন বিরাট পুলিশ বাহিনী ছুটে আসছে তাকে গ্রেপ্তার করার জন্য। বাঘা যতীন তার 4 জন কিশোর সঙ্গীকে অন্যত্র চলে যেতে বলেছিলেন, কিন্তু তারা রাজি হননি। এই 4 জন হলেন চিত্তপ্রিয়, মনোরঞ্জন, নীরেন ও জ্যোতিষ। তারা বলেছিল, আমরা সম্মুখ সমরে প্রাণ বিসর্জন দেব, তবু আপনাকে ত্যাগ করব না। তিনি সহকর্মীদের এই সাহস দেখে অবাক হয়েছিলেন। 1915 সালে 9 সেপ্টেম্বর বুড়িবালাম নদীর ধারে চাষখণ্ড নামক স্থানে খাদের মধ্যে তার সঙ্গীদের নিয়ে লুকিয়েছিলেন। তাদের কাছে দেশি পিস্তল, ব্রিটিশদের কাছে দূরপাল্লার রাইফেল। শুরু হলো গুলিবর্ষণ। বিপ্লবীরা একসঙ্গে গুলি শুরু করলেন যাতে শত্রুপক্ষে বুঝতে না পারে তাদের উপস্থিতি। এতে বেশ কিছু ব্রিটিশ সৈন্য হতাহত হলো। বিপ্লবীদের গুলি চিত্তপ্রিয়র গায়ে গুলি লাগলে তিনি আহত হলেন। কাতর স্বরে তিনি বললেন, বড়দা, আমি চললাম। বাঘাযতীনের গায়েও গুলি লেগেছিল, তবু তিনি লড়াই করে যাচ্ছিলেন। মৃত্যু পথযাত্রী চিত্তপ্রিয় তখন এক ফোঁটা জলের জন্য ছটফট করছেন। বাঘাযতীন বুঝতে পারেন আর লড়াই করা সম্ভব নয়। তখন তিনি তার রক্তমাখা সাদা শাল উড়িয়ে যুদ্ধবিরতির সংকেত জানিয়ে আত্মসমর্পণ করলেন। এগিয়ে এলেন টেগার্ড। বাঘাযতীন দৃপ্ত কণ্ঠে বলেন, শুধু এর মুখে এক ফোঁটা জল দেবার জন্য আমি যুদ্ধ বন্ধ করে ধরা দিচ্ছি। টেগার্ড নিজে আহতদের জল দিয়েছিলেন। চিত্তপ্রিয় তখনই মারা যান। বাঘাযতীনকে বালেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি 1915 সালে 10 সেপ্টেম্বর নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর আগে বাঘাযতীনের রক্তবমি হয়। তিনি হেসে বলেছিলেন, এত রক্ত ছিল শরীরে, ভাগ্যক্রমে প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশমাতার চরণে। মনোরঞ্জন ও নীরেনের ফাঁসি হয়। বিচারে জ্যোতিষের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তাকে পাঠানো হয় আন্দামানে। সেখানে তার ওপর চলে অমানুষিক অত্যাচার। এই ভয়ঙ্কর অত্যাচারের ফলে তিনি পাগল হয়ে যান। তখন তাকে আনা হয় বহরমপুর জেলে। বন্দি অবস্থাতেই জ্যোতিষের মৃত্যু হয়। এইভাবেই শেষ হয় বুড়িবালামের লড়াই। যুদ্ধটি বুড়িবালামের ধারে কোপদপোদার যুদ্ধে নামে খ্যাত ছিল। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই মহান ব্যক্তিদের প্রতি অন্তরে শ্রদ্ধা নিবেদন করে রচনা করেন। বাঙালি রণ দেখে যারে তোরা, রাজপুত, শিখ, মারাঠি জাত, বালেশ্বরের বুড়িবালামের তীর, নবভারতের হলদিঘাট। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আলোচনা হবে পরের কোনো নতুন ভিডিওতে।